আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট অ্যালগরিদম নিয়ে। তো আমাদের টপিকের নাম হচ্ছে হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট, অর্থাৎ সবথেকে হাইয়েস্ট যে রেসপন্সটা আমরা পাবো রেশিও করার পরে তাকেই আমরা পরবর্তীতে সিপিইউতে জায়গা দিব। তো এই অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে রেসপন্স রেশিও। তো রেসপন্স রেশিও কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেওয়া আছে W+S ডিভাইডেড বাই এস, এবং আমাদের মোড হচ্ছে নন প্রিএমটিভ, অর্থাৎ আমরা একটি প্রসেসকে যদি একবার যদি সিপিইউ কন্ট্রোল দেই তাহলে তাকে আমরা দ্বিতীয়বার রেডি কিউতে ফেরত পাঠাবো না। তো এখানে W+S ডিভাইডেড বাই এস এইটুকু নিয়ে আপনার হয়তো মনে সন্দেহ জেগেছে যে এটা আবার কি। তো ডাব্লিউ দ্বারা ডিনোট করা হচ্ছে ওয়েটিং টাইম। তো এই ওয়েটিং টাইম আর এই ওয়েটিং টাইম এক না, এখানে আমরা যে ওয়েটিং টাইম ক্যালকুলেট করি সেটা হচ্ছে ফাইনাল ওয়েটিং টাইম। বাট রেসপন্স রেশিওর ক্ষেত্রে আমরা ইচ অ্যান্ড এভরি রেসপন্স পরপর, অর্থাৎ গ্যাং চার্টের মধ্যে টাইম এক্সটেন্ড করার পরপর হচ্ছে ওয়েটিং টাইম নিব, যে কতক্ষণ ধরে একটা প্রসেস ওয়েট করছে যে হচ্ছে আগে অ্যারাইভ হয়েছে, এবং এস হচ্ছে আমাদের সার্ভিস টাইম। তো সার্ভিস টাইম কি? সার্ভিস টাইম যেহেতু আমাদের মোড হচ্ছে নন প্রিএমটিভ, সেক্ষেত্রে হচ্ছে সার্ভিস টাইম হচ্ছে আমাদের বার্স্ট টাইম। তো বার্স্ট টাইমকে এখানে বলা হচ্ছে সার্ভিস টাইম। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে নির্দিষ্ট সময় পর পর ওয়েটিং টাইম প্লাস ওই প্রসেসের বার্স্ট টাইম যোগ করার পর তাকে আমরা বার্স্ট টাইম দিয়ে বা সার্ভিস টাইম দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে রেসপন্স রেশিও। তো আমরা যদি অ্যালগরিদম সলভ করি তাহলে আপনি ব্যাপারটা ইজিলি বুঝে যাবেন। তো শুরু করতে যাচ্ছি আমরা হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট অ্যালগরিদম বা HRRN অ্যালগরিদম। তো আমরা সবসময় কি করি, গ্যাং চার্ট 0 থেকে দেখি যে অ্যাট টাইম 0 কেউ অ্যারাইভ করেছে কি করেনি। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি অ্যাট টাইম 0 প্রসেস P0 অ্যারাইভ করেছে। তো আমাদের এখন রেসপন্স রেশিও চেক করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আমাদের কাছে প্রসেসই রয়েছে কেবলমাত্র একটি P0। তো ইনিশিয়ালি P0 গ্যাং চার্ট পেয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা রেডি কি রানিং কিউতে দিয়ে দিচ্ছি প্রসেসকে। তো কতক্ষণ চলবে? আমাদের মোড হচ্ছে নন প্রিএমটিভ, অর্থাৎ P0 প্রসেসের যতটুকু বার্স্ট টাইম টোটালটুকু এক্সিকিউট হবে। তো P0 প্রসেসের বার্স্ট টাইম হচ্ছে 3 ইউনিট। তো 3 ইউনিট যদি আমরা টোটালটা রান করি 0 থেকে 3 ইউনিট পর্যন্ত চলবে, এবং আমরা P0 প্রসেসকে এক্সিকিউট করে দিলাম। তো অ্যাট টাইম 3 এখান থেকে 0 থেকে 3 পর্যন্ত আমরা চালালাম। তো অ্যাট টাইম 3 বা এই 3 টাইমের মধ্যে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ করেছে চেক করে যদি আমরা দেখি, তো শুধুমাত্র আমাদের P1 প্রসেস, যেটা হচ্ছে অ্যারাইভাল টাইম 2, অর্থাৎ শুধুমাত্র P1 প্রসেস অ্যারাইভ করেছে আর অন্য কোনো প্রসেস অ্যারাইভ করেনি। তো আমাদের কাছে এখনও কোনো চয়েস নেই। তো আমরা রেসপন্স রেশিও এখানে ক্যালকুলেট করতে পারছি না, আমাদের কাছে প্রসেস রয়েছে শুধুমাত্র একটি। এখন একটি প্রসেস P0 আমরা অলরেডি এক্সিকিউট করে দিয়েছি, এরপরে আছে একটি P1। তো P1ও সিপিইউর কন্ট্রোল পেয়ে যাচ্ছে। তো P1ও চলবে হচ্ছে আমাদের তার টোটাল বার্স্ট টাইম, অর্থাৎ 5 ইউনিট। তো 5 ইউনিট যদি আমরা চালিয়ে দিই 3 + 5 হুইচ ইজ 8, অর্থাৎ 8 ইউনিট পর্যন্ত চলবে। তো 8 ইউনিটের মধ্যে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ করছে? 4 সরি P2 4 অ্যারাইভাল টাইম, এটা অ্যারাইভ করেছে। P3 6 অ্যারাইভাল টাইম, এটাও অ্যারাইভ করেছে 8 ইউনিট অফ টাইমের মধ্যে, এবং P4 8 ইউনিট অফ টাইম অ্যারাইভ করেছে। অর্থাৎ আমাদের কাছে এখন রেডি কিউতে P2ও অ্যাভেলেবল, P3ও অ্যাভেলেবল, P4ও অ্যাভেলেবল, এবং P1 টার্মিনেট হয়ে গিয়েছে। তো P2 P3 P4 এখন কেস হচ্ছে এই যে তিনটা প্রসেস আমাদের কাছে আছে, এখন কাকে আমরা নেক্সট সিপিইউর কন্ট্রোল দিতে যাচ্ছি। তো এখানে হচ্ছে একটা কেস চলে আসলো। তো আমাদের ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে রেসপন্স রেশিও। তো এখানে হাইয়েস্ট যা রেসপন্স রেশিও হবে তাকে আমরা নেক্সট শিডিউল করব বা ডিসপ্যাচ করব। তো রেসপন্স রেশিও আমরা এখন কারটা ক্যালকুলেট করতে হবে আমাদের এই ধাপের জন্য। 8 ইউনিটের পরে কাকে আমরা দিব ডিসপ্যাচ করব, ততটুকুর জন্য আমাদের হচ্ছে তিনটাই ক্যালকুলেট করতে হবে। তো কিভাবে ক্যালকুলেট করে? তো রেসপন্স রেশিও ফর P2, রেসপন্স রেশিও ফর P2 যদি আমরা ক্যালকুলেট করি তো এটা কি হবে? W ওয়েটিং টাইম। তো এখানে হচ্ছে আমাদের ফাইনাল ওয়েটিং টাইম আমরা নিব না, হচ্ছে আমরা চেক করব যে কতক্ষণ ওয়েট করছে। তো এখন আমাদের সিপিইউ চলেছে হচ্ছে 8 ইউনিট পর্যন্ত। তো আমরা যদি মনে করি আমাদের ঘড়িতে বাজে হচ্ছে 8টা এবং প্রসেস 2 এসেছে 4টায়, তো কতক্ষণ সে ইনিশিয়ালি ওয়েট করেছে 8 ইউনিট টাইমের মধ্যে?
8 মাইনাস 4, 8 থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই তাই তো আমরা পেয়ে যাচ্ছি আমাদের ইনিশিয়াল ওয়েটিং টাইম। তো 8 মাইনাস 4 কি হবে? 4। তো ডাব্লিউ হচ্ছে 4 এবং তার সাথে আমরা প্লাস করব হচ্ছে P2 প্রসেসের সার্ভিস টাইম বা বার্স্ট টাইম, অর্থাৎ হচ্ছে 4। তো 4 প্লাস 4 এবং ভাগ দিব হচ্ছে বার্স্ট টাইম দিয়ে 4। তো এটাই হচ্ছে P2 প্রসেসের রেসপন্স রেশিও। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি 8 ডিভাইডেড বাই 4 হুইচ ইজ 2। তো P2 প্রসেসের রেসপন্স রেশিও হচ্ছে 2 ইউনিট অফ টাইম, 2.00। দেন আমাদের ক্যালকুলেট করতে হবে রেসপন্স রেশিও অফ P3। তো P3 কখন অ্যারাইভ করেছে? 6 ইউনিট অফ টাইমে এবং আমাদের সিপিইউতে বাজে হচ্ছে 8টা। সে এসেছিল 6টায় এবং বাজে আমাদের ঘড়িতে 8টা। তো কতক্ষণ ওয়েট করেছে? 2 ঘন্টা, অর্থাৎ 2 ইউনিট অফ টাইম। 8 মাইনাস 6, 2। তো এই 2ই হচ্ছে আমাদের ইনিশিয়াল ওয়েটিং টাইম এবং এই প্রসেসের ক্ষেত্রে P3 প্রসেসের ক্ষেত্রে বার্স্ট টাইম হচ্ছে 1 ইউনিট অফ টাইম। তো P2 প্লাস 1 ডিভাইডেড বাই 1, তো আমরা পাচ্ছি হচ্ছে 3 ডিভাইডেড বাই 1 হুইচ ইজ 3.00। দেন আমাদের রেসপন্স রেশিও ক্যালকুলেট করতে হবে P4 প্রসেসের জন্য সেম ভাবে। তো সে এসেছিল 8টা বাজে, ঘড়িতেও 8টা বাজে। তো 8 মাইনাস 8, 0 প্লাস P4 প্রসেসের বার্স্ট টাইম হচ্ছে 2 ইউনিট অফ টাইম এবং 2 ইউনিট অফ টাইম দিয়ে আমরা ভাগ দিব কারণ W প্লাস S ডিভাইডেড বাই S। তো আমরা পাচ্ছি হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 1.00। তো এই যে তিনটা আমরা রেসপন্স রেশিও পেলাম, এই তিনটার মধ্যে হাইয়েস্ট রেশিও কার? একটার হচ্ছে 2, আরেকটার হচ্ছে 3 এবং আরেকটার হচ্ছে 1, অর্থাৎ 3 যার তারই তো বেশি, অর্থাৎ প্রসেস 3। তো প্রসেস 3 আমাদের নেক্সট সিপিইউ পেপে যাচ্ছে। তো প্রসেস 3কে আমরা ডিসপ্যাচ করে নিচ্ছি। নিয়ে কতক্ষণ আমরা চালাবো? প্রসেস 3কে আমরা চালাবো তার টোটাল বার্স্ট টাইম হুইচ ইজ 1 ইউনিট অফ টাইম। তো 9 ইউনিট অফ টাইম পর্যন্ত চলবে, এরপর প্রসেস 3 এক্সিকিউট হয়ে যাবে। এখন আমাদের রেডি কিউতে কয়টা প্রসেস রয়েছে? 2টি, P2 এবং P4। তো কাকে আমরা এখন সিপিইউ দিব? যেখানেই হচ্ছে আমাদের কেস এমন চলে আসবে যে আমাদের রেডি কিউতে একের অধিক প্রসেস, তখনই আমাদের রেসপন্স রেশিও ক্যালকুলেট করতে হবে। তো এখন P2 এর রেসপন্স রেশিও কত? তো রেসপন্স রেশিও অফ P2 আমরা এগেইন ক্যালকুলেট করতে যাচ্ছি। তো এখানে একটা ওয়েটিং টাইম এসেছিল, কিন্তু এই ওয়েটিং টাইমের সাথে এখন যে ওয়েটিং টাইম আমরা ক্যালকুলেট করব তা কি এক হবে? অবশ্যই এক হবে না, কারণ আমরা 1 ইউনিট কিন্তু আরও বেশি রান করে ফেলেছি। তো এই ক্ষেত্রে যদি আমরা এখন ওয়েটিং টাইম ক্যালকুলেট করি, সে অ্যারাইভ করেছে 4 ইউনিট অফ টাইমে এবং আমাদের ঘড়িতে বাজে হচ্ছে 9 ইউনিট অফ টাইম। তো 9 মাইনাস 4 হুইচ ইজ 5 এবং তার বার্স্ট টাইম হচ্ছে 4 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 9 ডিভাইডেড বাই 4 এবং রেসপন্স রেশিও ক্যালকুলেট করতে হবে আমাদের প্রসেস 4 এর। তো প্রসেস 4 8 ইউনিট অফ টাইমে অ্যারাইভ করেছে এবং আমাদের ঘড়িতে বাজে হচ্ছে 9। তো 9 মাইনাস 8 হুইচ ইজ 1 প্লাস তার বার্স্ট টাইম 2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 1.5 এবং 9 ডিভাইডেড বাই 4 এটাকে যদি আমরা ভেঙে নেই, 4 দুগুণা 8, 1.0, 4 দুগুণা 8, 2, 0, 4 5 20, অর্থাৎ 2.25। তো এই দুইটা প্রসেসের মধ্যে কার এখন রেসপন্স রেশিও বেশি? অবশ্যই 2.25 অর্থাৎ প্রসেস 2 এর। তো প্রসেস 2কে আমরা এখন পিক করতে যাচ্ছি কারণ হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট। প্রসেস 2কে আমরা পিক করলাম, সিপিইউর কন্ট্রোল দিয়ে দিলাম। কতক্ষণ চালাবো আমরা প্রসেস 2কে? 4 ইউনিট অফ টাইম। 9 প্লাস 4 ইজ ইকুয়ালস টু 13। দেন আমরা প্রসেস 2কে টার্মিনেট করে দিব। এখন আমাদের কাছে মাত্র একটি মাত্র প্রসেস বাকি রয়ে গেছে, তার রেসপন্স রেশিও চেক করার কোনো মানেই হয় না। প্রসেস 4 পেয়ে যাবে সিপিইউর কন্ট্রোল এবং তাকে আমরা 2 ইউনিট চালিয়ে দিব তার বার্স্ট টাইম। তো 2 ইউনিট যদি আমরা চালাই 15 ইউনিট অফ টাইমে সে টার্মিনেট হয়ে যাবে।
অর্থাৎ আমরা আমাদের গ্যাং চার্ট প্রিপারেশন করে ফেললাম। তো এবার আমরা ক্যালকুলেট করবো আমাদের কমপ্লিশন টাইম, সব আগের মতোই। তো কমপ্লিশন টাইম অফ P0 3, completion time of P1 8, completion time of P2 13, P3 9, P4 15। তো এই পেয়ে গেলাম আমরা আমাদের কমপ্লিশন টাইম। এবার ক্যালকুলেট করবো আমরা আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইম আমরা বাদ দিয়ে দিব। তো 3 minus 0 which is 3, 8 minus 2 which is 6, 13 minus 4 which is 9, 9 minus 6 which is 3, 15 minus 8 which is 7। এবার আসবো আমাদের ওয়েটিং টাইমে। টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাদ দিব বার্স্ট টাইম। তো 3 minus 3 0, 6 minus 5 1, 9 minus 4 5, 3 minus 1 2, 7 minus 2 5। তো এবার ক্যালকুলেট করব রেসপন্স টাইম। ফার্স্ট টাইম সিপিইউর কন্ট্রোল যখন পেয়েছে তার থেকে বাদ দিব আমরা আমাদের অ্যারাইভাল টাইম। তো এই ক্ষেত্রে আমাদের মোড কিন্তু নন প্রিএমটিভ, অর্থাৎ ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইম সেম টু সেম আসবে। যদি সেম টু সেম না আসে তাহলে আমাদের অঙ্কে ইন্টারনাল কোনো ভুল হয়েছে, আপনারা বুঝতে পারবেন। তো P0 সিপিইউর কন্ট্রোল ফার্স্ট টাইম পেয়েছে 0 ইউনিট অফ টাইমে, সে অ্যারাইভ করেছে 0 ইউনিট অফ টাইমে, তো রেসপন্স টাইম এক্ষেত্রে 0। P1 পেয়েছে 3 ইউনিট অফ টাইমে, সে অ্যারাইভ করেছে 2 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 1। P3 পেয়েছে 8 ইউনিট অফ টাইমে, সরি P2 পেয়েছে হচ্ছে 9 ইউনিট অফ টাইমে, তো 9 minus 4 which is 5। P3 পেয়েছে 8 ইউনিট অফ টাইমে, সে অ্যারাইভ করছে 6 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 2। P4 পেয়েছে 13 ইউনিট অফ টাইমে, সে অ্যারাইভ করেছে 8 ইউনিট অফ টাইমে, অর্থাৎ রেসপন্স টাইম 5। তো এই হয়ে গেল ক্যালকুলেট হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট। তো এই অ্যালগোরিদমের ক্ষেত্রে দুই জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে এই যে আমাদের কন্ডিশন W প্লাস এস ডিভাইডেড বাই এস, তো এই যে রেসপন্স আমরা করলাম, রেশিও যে আমরা করলাম, তো এই রেশিওতে দুইটা লাভ হয়েছে। কি কি দুইটা লাভ হয়েছে? ইনিশিয়ালি ফার্স্ট অফ অল এই অ্যালগোরিদমের ক্ষেত্রে শর্টেজ জব ফার্স্ট, এই অ্যালগোরিদমও অ্যাপ্লাই হয়ে গিয়েছে। কিভাবে? শর্টেজ জব ফার্স্ট, অর্থাৎ যার বার্স্ট টাইম কম তাকে আমরা সিপিইউর কন্ট্রোল দিচ্ছি। এখন সাপোজ আমরা যদি দুইটা ক্যালকুলেট করি, সাপোজ ধরা যাক বার্স্ট টাইম সব থেকে ক্ষুদ্র কাট ছিল 1 ধরি, তো বার্স্ট টাইম সব থেকে ক্ষুদ্র হচ্ছে 1, অর্থাৎ এস এর জায়গায় 1 ডিভাইডেড বাই 1। এবং এক্ষেত্রে দুইটা প্রসেসের ক্ষেত্রে আছে আমরা অ্যারাইভাল টাইম কি রাখতে পারি, যদি আমরা বুঝতে চাই ব্যাপার যে কি হচ্ছে। সাপোজ কোনো কিছুর নাম্বার যদি আমরা কম দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু তার রেশিও বেড়ে যায়। তো নাম্বার এখানে 1 দিয়ে ভাগ দিচ্ছি, তো সাপোজ আমাদের ওয়েটিং টাইম দুইটারই সেম টু সেম, ধরছি 5 ইউনিট অফ টাইম, জাস্ট সাপোজ বোঝার জন্য। তো একটা কেসে আমাদের বার্স্ট টাইম 1 রাখছি, আবার 1 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, এবং ওয়েটিং টাইম আমরা নিচ্ছি 5 ইউনিট অফ টাইম। তো এক্ষেত্রে পাশাপাশি আমরা আমাদের ওয়েটিং টাইম 5 ইউনিটই রাখলাম, বার্স্ট টাইম জাস্ট বাড়িয়ে দিলাম। তো একটা হচ্ছে বার্স্ট টাইম কম, আরেকটা হচ্ছে বার্স্ট টাইম বেশি। তো নর্মালি হচ্ছে আমরা শর্টেজ জব ফার্স্ট অ্যালগোরিদমের ক্ষেত্রে কি করতাম, যার বার্স্ট টাইম কম তাকেই তো আমরা সিপিইউতে শিডিউল করেছি। তো এখানে আমরা রেসপন্স রেশিওর মধ্যে কি করি, যার হচ্ছে হাইয়েস্ট রেসপন্স। তো আমাদের কাছে এখন দুইটা কেস রয়েছে, যে দুইটা কেসের মধ্যে দুইজনেরই ওয়েটিং টাইম সেম, দুইজনেরই ওয়েটিং টাইম হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট 5, বাট আমাদের চেঞ্জ হয়েছে কি, চেঞ্জ হয়েছে আমাদের বার্স্ট টাইম। তো বার্স্ট টাইম আমরা একটাতে কম রেখেছি আরেকটাতে বেশি রেখেছি। তো অ্যাকর্ডিং টু শর্টেজ জব ফার্স্ট আমরা কিন্তু এই প্রসেসকে শিডিউল করতাম, যার হচ্ছে বার্স্ট টাইম কম। তো এই কেসের ক্ষেত্রে হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট, এই কেসের ক্ষেত্রে আমরা কাকে শিডিউল করি, যার হচ্ছে হাইয়েস্ট রেসপন্স। তো হাইয়েস্ট রেসপন্স রেশিও, তো এই দুইটার মধ্যে যদি আমরা রেসপন্স রেশিও ক্যালকুলেট করি কি আসবে, 6 ডিভাইডেড বাই 1, এটা আসবে হচ্ছে 7 ডিভাইডেড বাই 2, তো এটা হচ্ছে 6 এবং এটা হচ্ছে 3.5। তো দেখেন রেসপন্স রেশিও কিন্তু এই প্রসেসেরই বেশি। তো আমরা কিন্তু হাইয়েস্ট যার রেসপন্স তাকে শিডিউল করছি, অর্থাৎ শর্টেজ জব ফার্স্টের মধ্যেও এই প্রসেসই পাচ্ছে, হাইয়েস্ট রেসপন্স রেশিও নেক্সট এই অ্যালগোরিদমের ক্ষেত্রেও এই প্রসেসই পাচ্ছে।
অর্থাৎ আমাদের শর্টেস্ট জব ফার্স্টের কাজও কিন্তু এই অ্যালগরিদমে হয়ে যাচ্ছে।